যে রেড রোডে যোগা অনুষ্ঠান হচ্ছে সেই রেড রোডে আগে তোমার নামাজ হতো। শুভেন্দু অধিকারী তোমার সেই নামাজটিকে তোমার ব্রিগেডের ময়দানে পাঠিয়ে দিয়েছে এবং যে রেড রোডে যোগা উৎসব হচ্ছে সেই উৎসবে তোমার দেশের প্রধানমন্ত্রী আসছেন নরেন্দ্র মোদী এবং এটা ব্রিগেডের প্রোগ্রাম করা ছিল। তোমার ব্রিগেডের আবহাওয়া খারাপের জন্য তোমার সেই প্রোগ্রামটিকে রেড রোডে রাখা হয়েছে এবং যেই রেড রোডে 20 মিনিটের জন্য রেড রোড বন্ধ রাখলে বিশাল অসুবিধা হতো নামাজের জন্য, সেই রেড রোডে 7 দিনের জন্য তোমার প্রধানমন্ত্রী আসবে বলে 7 দিনের জন্য বন্ধ রয়েছে। সেই রেড রোডের বিষয়ে কি বলছেন শুনুন। পড়াটা সরকারি প্রোগ্রাম, আবার বলছি নামাজ পড়াটা সরকারি প্রোগ্রাম, কিন্তু কোর্টে বলবো সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো। আমরা সবাই যদি একটু এদিক ওদিক ছড়িয়ে অপেক্ষা করি, ও বেরোবে, বেরোলেই ওকে ধরা হবে। যে যা খুশি বলুন, আলটিমেটলি যখন কেসটা উঠে গেছে তো কোর্ট উইল ডিসাইড টু বাবদাস প্লিজ। ওটা এত লোক ঢুকলো কি করে মাঝে? প্লিজ বহু মানুষ যারা আছে, যারা পয়সা দিয়ে টিকিট কেটে গেছিল, কিন্তু তারা হচ্ছে না দেখতে পেয়েছিল, আপনারা দেখে ফেরত চলে গেল। বলার কোর্টে বলবো সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো। এটা আমার লয়ারের। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আজকে করেছি, যেদিন 22 তারিখ করবো যতবার ডাকবে ততবার। একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, আমি হাইভি ডায়াবেটিস। পরেরটা আমার হাইকোর্টে কিন্তু অ্যাডভোকেটের চেম্বার একটা, ওই জায়গাটাকে আর ঘেরাও করে, কারণ উনি তো কিছু করেননি গোপাল হালদার এই মুহূর্তে আমাদের, উনি তো দোষী নয়, কারণ ক্লায়েন্ট একজন এসে ওনার কাছে আশ্রয় নিয়েছে, তা উনি ছিলেন না। তো আমরা সরে যাচ্ছি, আমরা ইউনিটি আমাদের এখানে আলিপুর কোর্টে একটা অন্যরকম, সব ওখানে রং দেখি না, আমরা সবাই এখানে অ্যাডভোকেট। সেই জায়গা থেকে যারা গোপাল হালদারও তো চাইছেন আপনি যে ডিমান্ডটা করছেন অরূপ বিশ্বাসকে আপনাদের উনি বলছেন বাইরে চলে গেলে তোমরা যা করো আমাদের কিছু নেই, ওনাদের তরফ থেকে এই মেসেজ এসছে। ভাই কি বলবো এখন, মুখ লোকাতে আসে নাকি রোগের প্রেসক্রিপশন নতুন কিছু নিয়ে আবার দেখাতে আসে ডাক্তার, তো ওই চোরগুলোই জানে, তৃণমূলের দলের চোরগুলোই জানে। তো আমরা সরে যাচ্ছি, অতীন্দ্র প্রহরীর মতো নজর এখানে থাকছে, বেরোলেই আমরা ধরবো। তবে সেরেস্তাটাকে খালি না করলে, সেরেস্তা নিজেদের যা সেরেস্তা সেটা ঢুকতে পারছে না, অরূপ বিশ্বাসকে ধরা হবে। যাবে আমরা আছি, আমরা অরূপ বিশ্বাসকে ধরবো। না এই ব্যাপারে আমি কিছু যেটা জানি না, আমি আলতাপটা একজন আইনজীবী কথা বলবো না। পারমিতা দেব, আইনজীবীরা ঢুকতে পারছে না, আমরা সবাই যদি একটু এদিক ওদিক ছড়িয়ে অপেক্ষা করি, ও বেরোবে, বেরোলেই ওকে ধরা হবে। পর দিন রেপ ঘটলেও কিন্তু অনেকে প্রতিবাদ করেন এবং এই দৃশ্য আমরা সকলে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে রেড রোড এতদিন ধরে বন্ধ করে রাখা, কিন্তু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেলগুলো কোনো কথা বলছে না। আমি জানি না, হয়তো উপরে বসে থাকা কোনো এক মালিক হয়তো বলেছেন এই ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে কিন্তু আপনাদের কণ্ঠ একদম দাবিয়ে দেওয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে যত সংখ্যক মানুষ আমাদের সকলের মাঝখানে উপস্থিত হয়েছে এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবেই তাদের কণ্ঠ থেকে উঠে আসছে জয় বাংলা স্লোগান, এটা স্পষ্ট করে দিচ্ছে সেই 41% ভোটারদের কথা। তার পাশাপাশি এত সংখ্যক লোকজন যারা একবার ভোটটা দিয়ে উঠতে পারেননি তাদের কথাও কিন্তু বলে দিচ্ছে তারা। আমাদের মূলত কথা হচ্ছে যে যেইভাবে আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, এইভাবে কি কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছেন এবং মাঠে নামার পরবর্তীতে এটা কিন্তু পূর্বে কোনো ঘোষিত প্রোগ্রাম ছিল তা কিন্তু নয়। আপনারা খুব ভালো করে জানেন যে 10 দিন ধরে আমরা আয়োজন করছি তা নয়, হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে জানতে পেরেছি এবং তার পরবর্তীতে দিদির এক নির্দেশিকা অনুসারে এত সংখ্যক মানুষজন এখানে
এখানে জমায়েত করেছেন, বুঝতে পারছেন তো যে কেন আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। আসলে তারা ভয় পেয়েছে। আজকে যারা শাসকে বসে আছে তারা ভয় পেয়েছে জনগণদের উঠে আসা, জনগণদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক। এটা প্রধানমন্ত্রী আসছে একবারই হবে, যে কোনো মুহূর্তে বৃষ্টির আবহাওয়া চলছে, ব্রিগেডে করলে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হতে পারে, আর এটা হবে অল্প কয়েক ঘন্টা। আপনি আসবেন, আপনাদের ঘড়িটা কমিয়ে দেওয়া হয়। আর মুসলমানেরা অভিযোগ করবেনই বা কেন? ঈদ একটা কমিউনিটির আর উৎসব, এবং তাদের যে রিচুয়ালস পশ্চার্স এগুলোকে তারা যাতে প্রপারলি পালন করতে পারেন, তার জন্য মানুষের অসুবিধা না করে, রাস্তা ব্লক না করে, সম্মানীয় মুখ্যমন্ত্রী তাদের অল্টারনেটিভ ব্রিগেডে একদম প্রপার জায়গা, কলকাতার বুকে প্রপার জায়গার ব্যবস্থা করে দিয়েছে। তো তাদের মধ্যে তো এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা তাদের হচ্ছে যারা একটু বেশি করে দেখাতে চাইছে যে ওই বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এখনো ব্যাপারটা তাই। নামাজটা কি সরকারি প্রোগ্রাম ছিল? दोस्तों मैं तरह तरह की खेती करता हूँ और इससे सीखता भी हम ছিল। প্রশ্ন হচ্ছে নামাজটা কি সরকারি প্রোগ্রাম ছিল? খিলাফত কমিটির প্রোগ্রাম ছিল, 1 নম্বর। 2 নম্বর, খিলাফত কমিটি বা ক্যালিফেট যেখান থেকে আছে খিলাফত কমিটি কারা জানা উচিত, আপনারা জানেন? তা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সাথে খিলাফতের কি সম্পর্ক ছিল? খিলাফত ছিল মিডল ইস্টে ওটোমান ট্রাইবের যখন রাজত্ব চলে যায়, রুল অফ খলিফা প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ মুসলিম রুলারের রুল প্রতিষ্ঠা করার জন্য ক্যালিফেট মুভমেন্ট স্টার্ট হয়। তার ইন্ডিয়ান ভার্সনের নাম হচ্ছে খিলাফত। সেই খিলাফত কমিটি যার স্বপ্ন হচ্ছে রুল অফ মুসলিম রুলার, তাদের প্রোগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হিজাব পড়ে যেতেন, সেই সরকারি প্রোগ্রাম। যোগা বা যোগ, বিশ্ব যোগ দিবস, একটা সরকারি প্রোগ্রাম। পশ্চিমবঙ্গটা রেকর্ড করতে চলেছে, যোগা ঘরে ফিরছে তাও বলা যায়। সেইখানে দাঁড়িয়ে একটা সুন্দর প্রোগ্রামে পশ্চিমবঙ্গের নাম ইন্টারন্যাশনাল ট্যুরিজমে আবার আসবে, ইন্টারন্যাশনালি চর্চায় আসবে, ফুটফল বাড়বে, বিজনেস বাড়বে। সেখানে দাঁড়িয়ে সেটা সেলিব্রেট করা হচ্ছে সরকারি প্রোগ্রাম। আবার বলছি, নামাজ পড়াটা সরকারি প্রোগ্রাম কিন্তু নয়। নর্মাল ছিল, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বারস আছে। ইন ডেমোক্রেসি নাম্বার স্পিক্স। ওনাকে লোকজন সাপোর্ট করেছে, সাপোর্ট আছে। এবার প্রশ্ন হচ্ছে ঘাস ফুলটা আগে থাকে, ওটা দেখার আমি অপেক্ষায়। আরে একটা লোক এক পোস্টে, এরা সব কলকাতা বাংলা বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের লোক, তারা এক পোস্টে এত বছর থাকতে পারে? আমি জানতে চাই। 20 বছর আছে, বেআইনি ভাবে আছে, শান্তনু সিনহা বিশ্বাসের মতো আছে। আরে পিএসও দের ঘর থেকে তো টাকা বেরোয়। কেষ্টর পিএসওর ঘর থেকে কত টাকা বেরিয়েছিল ভুলে গেছেন? পিএসও দের ঘর দিয়ে টাকা বেরিয়েছে এদের আমলে। তো দিক না, সকালে কে দেবে? ডেরেক, আর রাতে মদন দা, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা কুণাল ঘোষ, রাত্রে কুণাল আর কল্যাণ আর মদন। দারুণ শিফটিং, 8 ঘন্টা ডিউটি না 12 ঘন্টা, ক ঘন্টা জেনে নিও। মমতা বন্দ্যোপাধ্যায় হকার আন্দোলন নিয়ে রাস্তায় নামবে। আরে বেকার হয়ে গেছেন উনি, এখন হকার নিয়ে চাপে কি করবেন? উনি নিজেই বেকার হয়ে গেছেন, হকার আন্দোলন নিয়ে রাস্তায় নামলেন। হ্যাঁ, 2 বছর আগে উনি হকারের ভেঙেছিলেন আসাম বাজারে, তখন মনে ছিল না? অবশেষে ত্রাণ দুর্নীতিতেও নাম জড়ালো ভাইপোর, বাকি রইল কি? কিছুই না। আর বাকি কি রইলো? জেল যাওয়াটা বাকি রইলো, ওটা চলে যাবে যে কোনোদিন। এটাই তো আমার বক্তব্য। যাদের নামাজ নিয়ে কথা উঠছে তাদের মুখে কোনো আওয়াজ নেই। তারা বলছে আমরা ব্রিগেডে খুশি, তারা বলছে আমরা যোগায় বসবো। হ্যাঁ, আর কিছু মিডিয়া আর ওই সিপিএম, তৃণমূল, এরা এখন ভাবছে যেভাবে হোক মুসলমান ভোট ধরতে হবে। মুসলমানরা বুঝতে পেরেছে তারা জাতীয়তাবাদের পেছনেই থাকবে, রাষ্ট্রবাদের সঙ্গেই থাকবে। এটা একবারই হবে, এটা প্রধানমন্ত্রী আসছে একবারই হবে। যে কোনো মুহূর্তে বৃষ্টির আবহাওয়া চলছে, ব্রিগেডে করলে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হতে পারে, আর এটা হবে অল্প কয়েক ঘন্টা। আপনি আসবেন, আপনাদের ঘড়িটা কমিয়ে দেওয়া হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিল হাইকোর্ট, বললো যে উনি আপাতত বিরোধী দলনেতা। আমরাও দিলাম, মেনে নিলাম। আমরা এলোপি বলে ডাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবে? ওদের কি হবে? কি ওদের বাড়ির উল্টো দিকে তো কালীঘাট আছে, দুটো কলাইয়ের থালা নিয়ে বসে বললেই ঝামেলা মিটে যায়। আবার কি হবে? গ্রেফতার, সুশান্ত বসু গ্রেফতার, এখনো ভাইপো বাইরে, দুর্ভাগ্যের। যোগা চাপিয়ে দিলেন, এরপরে স্মার্ট মিটার চাপিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীদের। এরপরে বলবেন এই জামা কাপড় পরে আসবেন, তারপরে বলবেন এইটা খেতে পারবেন। সরকার যা কিছু এটা করে দিতে পারে নাকি? সরকারের এখতিয়ার আছে নাকি? মানুষের তার নিজের চয়েস নেই? আদালত কালকে আবার মামলাটা রেখেছে। সরকার কোনো জিনিসকে কোনো লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং এর সাথে সাথে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে
এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা বেশি বেশি করে শেয়ার করবে এই চ্যানেলটি ভাইরাল হওয়ার পরে তাদেরকে গিফট এবং উপহার দেওয়া হবে। উপহারটা এখন বলা যাবে না, যখন এই চ্যানেলটি ভাইরাল হবে তখনই তোমার গিফট দেওয়া হবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।